নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলে ভালো আছো। গতকালের ভিডিওতে আমরা দেখেছিলাম কি করে বেসিক ম্যাথামেটিক্যাল ফর্মুলাগুলো এক্সেলে আমরা ব্যবহার করে থাকি। গতকালের ভিডিওটা তোমরা যদি কেউ মিস করে গিয়ে থাকো তাহলে ওপরের আই বাটনে আমি গতকালের ভিডিওটা অ্যাড করে দেবো, ওটা তোমাদের দেখে আসার অনুরোধ থাকলো, কারণ ওটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে আজকের কনসেপ্টটা বুঝতে একটু প্রবলেম হতে পারে। যাই হোক, শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা দেখব যে কি করে একটা কোম্পানির প্রফিট অ্যান্ড লস হিসেব করা হয়। মানে আমরা যেভাবে আলোচনা করেছিলাম ফার্স্ট ভিডিওতে এই সিরিজের, যে কি ম্যাট্রিক্স থাকে কিছু কোম্পানির, ওই কি ম্যাট্রিক্স যেমন হচ্ছে ওর টোটাল বাজেট, টোটাল রেভিনিউ, প্রফিট অ্যান্ড লস, তারপরে হচ্ছে গিয়ে ওর মার্কেট শেয়ার পার্সেন্টেজ কী করে বার করতে হয়, কি করে টার্গেট অ্যাকচুয়াল টার্গেটের মধ্যে পার্থক্য, এগুলো বার করতে হয়। এগুলো আমরা একবার এক্সেলের সাহায্যে ভালো করে বুঝে নেব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কিছু কি ম্যাট্রিক্স হাইলাইট করে রেখেছি। জুম করে নেই, একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। এই যে দেখো, এখানে কি ম্যাট্রিক্সগুলো যেরকম হচ্ছে যে টোটাল রেভিনিউ অফ অল মুভিজ মানে হচ্ছে যে আমাদের যতগুলো মুভি আছে তার টোটাল রেভিনিউ। বাজেট অফ বেঙ্গলি মুভিজ, আলাদা করে আমরা বেঙ্গলি মুভিজের কী করে ক্যালকুলেট করেছিলাম আগের দিন, সেইভাবেই আমরা বাজেট ক্যালকুলেট করব, রেভিনিউ ক্যালকুলেট করব, তারপর ওখান থেকে প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করব, প্রফিট অ্যান্ড লসের পার্সেন্টেজ ক্যালকুলেট করব, তারপর মার্কেট শেয়ার কনসেপ্টটা আমরা বুঝবো। এখানে আমরা টার্গেট, অ্যাকচুয়াল মাইনাস টার্গেট, এই জিনিসগুলো বুঝবো। তাহলে চলো শুরু করা যাক। যে আমরা টোটাল রেভিনিউ কি করে বার করব না, ইকুয়ালস টু সাম দিয়ে হচ্ছে আমি টেবিলের রেফারেন্স দেবো। আমাদের টেবিলের নাম হচ্ছে মুভিজ টেবিল দিয়ে এবার আমি থার্ড ব্র্যাকেট স্টার্ট করে আমি এখানে যে টোটাল রেভিনিউ, তাহলে এটা আমাদের রেভিনিউ লাখ আইএনআর যেটা আছে ওটা দিয়ে দিলেই সবগুলো সিলেক্ট হবে। ওটা দিলেই আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তাহলে সবগুলো মুভির রেভিনিউ আমরা পেয়ে যাব। তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখো, এটা হয়ে গেল আমাদের টোটাল রেভিনিউ অল মুভিজের। এবার আমরা কালকে কি ফর্মুলা শিখেছিলাম, সাম ইফ ফর্মুলা দিয়ে আমরা শুধু বেঙ্গলি মুভিজের টোটাল বাজেট বা টোটাল রেভিনিউ পেতে পারি। সাম ইফ ফর্মুলা দিলাম, দিয়ে এবার আমাকে রেঞ্জ দিতে হবে। কোন রেঞ্জের মধ্যে ও পাবে না, প্রথমে আমি মুভিজ টেবিল দিলাম, সিলেক্ট করলাম, তারপরে রেঞ্জ, থার্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার এখানে ও ইন্ডাস্ট্রিতে গিয়ে খুঁজবে, তাই তো? ইন্ডাস্ট্রি সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখানে ক্রাইটেরিয়া কি খুঁজবে ও, টলিউড খুঁজবে। এখানে তোমরা কারুর যদি বুঝতে অসুবিধে হয়, আমি বারবার করে বলছি যে কালকের ভিডিওটায় কিন্তু আমরা ভালো করে বুঝেছিলাম ব্যাপারগুলো। এখানে কমা হবে, হ্যাঁ। তো টলিউড হয়ে গেল ক্রাইটেরিয়া। এবার থার্ড হচ্ছে গিয়ে কোন রেঞ্জে ও সাম করবে। আমি কি খুঁজছি দেখো, আমি বাজেট খুঁজছি, তাহলে আমাকে বাজেট যেটা থাকবে আইএনআর, বাজেট লাখ আইএনআর বলে যে টেবিলটা থাকবে ওই টেবিলটা, তাহলে আমি প্রথম মুভিজ টেবিলটা সিলেক্ট করি, বাজেট লাখ ওইটার কলামটাকে আমাকে রেফার করতে হবে। তাহলে এই যে দেখো, এখানে বাজেট লাখ আইএনআর এই কলামটা আমি সিলেক্ট করব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট হচ্ছে গিয়ে টোটাল বেঙ্গলি মুভিজের বাজেট। এবার আমার রেভিনিউর জন্য অলমোস্ট সেম ফর্মুলা, শুধু লাস্টে বাজেটের জায়গায় রেভিনিউ হলেই হয়ে যাবে। তাই জন্য আমি নিচে ড্র্যাগ করে দিলাম, দিয়ে এখান থেকে শুধু আমি এডিট করে এটাকে বাজেট না করে এটা আমি রেভিনিউ লাখ আইএনআর এটা সিলেক্ট করে দিলাম, এন্টার করলাম, হয়ে গেল। দেখো, এখানে দশমিকের পরে একটা ঘর আছে, তাই জন্য দেখতে মনে হচ্ছে যে এটা বড় এটা ছোট, কিন্তু এটা যদি আমি দশমিকের ঘরে অ্যাডজাস্ট করে নেই তাহলে দেখবে যে এটা অ্যাকচুয়ালি বড়। এবার প্রফিট অ্যান্ড লস কী করে আমরা ক্যালকুলেট করে থাকি, আমাদের রেভিনিউ মানে হচ্ছে পুরো মুভিটা কত টাকার বিজনেস করেছে, আর বাজেট মানে মুভিটা কত টাকা খরচা করে বানানো হয়েছে। তাহলে
তুমি যদি একটা জিনিস কেনো, এই বাজেটটা হচ্ছে গিয়ে ক্রয় মূল্যের মতো আর রেভিনিউটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা নর্মালি ছোটোবেলা থেকেই জানি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা প্রফিট অ্যান্ড লস পাই। সেম এখানেও আমরা হচ্ছে আমাদের রেভিনিউটা যেহেতু বিক্রয় মূল্য মানে ওই টাকাটা মুভি থেকে উঠেছে, মাইনাস ক্রয় মূল্য মানে এই টাকাটা মুভি বানাতে খরচ হয়েছে, তাহলে এটা এন্টার করলে এটা হয়ে গেল আমার টোটাল বেঙ্গলি মুভি যতগুলো ডেটা আমাদের কাছে আছে, টোটাল বেঙ্গলি মুভিজের প্রফিট অ্যান্ড লস। এটা যদি মাইনাসে চলে যেত তাহলে ওটাকে আমরা বলতাম লস, আর এটা যেহেতু প্লাসে আছে তাহলে এটা প্রফিট। এবার বলছে আমরা প্রফিট অ্যান্ড লসের পার্সেন্টেজ ক্যালকুলেট করব, কত পার্সেন্ট প্রফিট অ্যান্ড লস। এবার দেখো, মনে করে দেখো ক্লাস 8 বা 7 ছিল যে আমরা প্রফিট আর লস লাভ ক্ষতির হিসেব সবসময় ক্রয় মূল্যের উপরে করে থাকি। তার মানে এখানেও আমরা বাজেটের উপরেই প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করব। প্রফিট অ্যান্ড লস ডিভাইডেড বাই বাজেট, রেভিনিউ নয় বাজেট এন্টার করব দিয়ে, এটা তো পার্সেন্টেজ করা ছিল, দেখো 364% প্রফিট হয়েছে এই মুভিগুলো থেকে। এবার মার্কেট শেয়ার কিসের উপর ক্যালকুলেট করা হবে এখানে বলা হচ্ছে, দেখো মার্কেট শেয়ার পার্সেন্টেজ অন রেভিনিউর ওপর আমরা বেঙ্গলি মুভিজের পার্সেন্টেজ ক্যালকুলেট করব। তাহলে আগে আমি তোমাদের একটু মার্কেট শেয়ার জিনিসটা কি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিই। ধরো আমি এখানে টেলিকম ইন্ডাস্ট্রির ডেটা রেখেছি, এই যে দেখো এই টেলিকম ইন্ডাস্ট্রি, এটা তোমাদের খুবই পরিচিত, তোমাদের বুঝতেও খুব সুবিধে হবে। দেখো এখানে কি বলছি না, আমাদের মোবাইল ইন্ডাস্ট্রি এগুলো মোটামুটি টেন্টেটিভ ধরতে পারো, একদম 2024-এরই ডেটা, কাছাকাছি হবে, এক্স্যাক্ট না হলেও মোটামুটি কাছাকাছি থাকবে। রিলায়েন্স জিও আমাদের ভারতবর্ষে যত মানুষ ইউজ করে তার 36% মানুষ হচ্ছে গিয়ে রিলায়েন্স জিও ইউজ করে, 31% মানুষ এয়ারটেল ইউজ করে, ভোডাফোন আইডিয়া মিলে যেটা আছে ভি ইউজ করে হচ্ছে 21%, আর আদার্স 12% মানে ওই বিএসএনএল বলো, আরও আর কিছু আছে কি, আর কিছু তো নেই মনে হয়, বিএসএনএলই হবে হয়তো। তাহলে এই পুরো মার্কেটটা তুমি যদি যোগ করে দেখো তাহলে এই পুরোটার যোগফল হবে 100%। মানে এই যে দেখো এখানে পাই চার্টে দেখানো হয়েছে, এই পুরো পাই চার্টটা, এই যে পুরো সার্কেলটা, এটা হচ্ছে 100%। এবার এর মধ্যে থেকে রিলায়েন্স জিওর কত রেভিনিউ করে বছরের শেষে, ওদেরকে প্রফিট অ্যান্ড লস যেটা ওদের স্টেটমেন্ট ওরা পাবলিশ করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেখানে আমরা খুঁজলে দেখতে পাবো যে ও কত টাকার রেভিনিউ জেনারেট করে। সেরকমভাবে আমরা এয়ারটেলেরও রেভিনিউ দেখতে পাবো, ভোডাফোনেরও রেভিনিউ দেখতে পাবো। ধরো আমি এটা তোমাদের এমনি হিসেবের জন্য বলছি যে এটা ধরো আমার 3600, এটা ধরো আমার 3100, এটা ধরো আমার 2100, আর এটা ধরো আমার 1200, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমি ধরো তোমাদের এমনি বোঝানোর জন্য বলছি, এত লাখ করে তাদের হয়তো রেভিনিউ, তাহলে আমার এখানে টোটাল রেভিনিউ হয়ে যাবে এটা হচ্ছে গিয়ে তোমার 10,000, হ্যাঁ 10,000, এটা হয়ে গেল 10,000। এবার তাহলে এবার যখন আমি রিলায়েন্সের মার্কেট শেয়ার বার করব, তাহলে এখানে আমি কি করব, ইকুয়ালস টু সাইন দেবো, একটু ছোট করে নিই, পুরোটাকে একটু সরিয়ে দিই, হ্যাঁ এখানটায় দেখো ইকুয়ালস টু সাইন দিলাম, দিয়ে এইটা নেব ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট, দিয়ে এন্টার করব। দেখো এটা হচ্ছে 36%, এটা যদি আমি পার্সেন্টে করে দিই, দেখো এটা হচ্ছে 36%। সেম যদি আমি নিচ পর্যন্ত করে দিই তাহলে এগুলো পার্সেন্টেজ হয়ে যাবে। তার মানে 10,000-এর মধ্যে 3600 হচ্ছে রিলায়েন্সের প্রফিট নয়, রেভিনিউ। মানে রেভিনিউ বা মার্কেটে তোমার ধরো 2024 তো এখনও চলছে, ধরো 2023 সালের ডেটা নিয়ে তুমি দেখলে যে রিলায়েন্স 3600 টাকার বিজনেস করেছে, এয়ারটেল 3100 টাকা, ভোডাফোন আইডিয়া 2100 টাকা, এবং আদার্স 1200 টাকার বিজনেস করেছে। তাহলে তুমি সবার কত টাকার বিজনেস করেছে ওটাকে যোগ করলে তুমি পেয়ে যাবে যে পুরো মার্কেটের হচ্ছে গিয়ে আমার টেলিকম ইন্ডাস্ট্রির টোটাল মার্কেট মানে কত টাকার মার্কেট ওটা। না তুমি দেখলে এটা 10,000 টাকার মার্কেট, সবারটা যোগ করে তুমি পেলে 10,000 টাকার মার্কেট। বলে ঠিক আছে, এবার রিলায়েন্স তোমার কাছে জানতে চাইছে যে আমার যদি 10,000 টাকার মার্কেট হয় তাহলে তার মধ্যে আমার ভাগ কত। না তখন তুমি কি করবে, এই যেরকম আমাদের বেসিক অংশের হিসেব শিখে আছি যে
এত ভাগ তোমার ডিভাইডেড বাই পুরো ভাগটা, তাহলে এখানে তুই 3600 বাই 10,000 করলে তাহলে 36%। এই 36%টাই হচ্ছে গিয়ে আমাদের ভাষায় যেটাকে বিজনেসের টার্মে বলা হয় মার্কেট শেয়ার, মানে পুরো বিজনেসটার মধ্যে তার কতটা অংশীদারিত্ব আছে, এটাকেই বলা হচ্ছে মার্কেট শেয়ার। তাহলে তোমরা বুঝতে পারলে মার্কেট শেয়ার কনসেপ্টটা কি। আমি তোমাদের আরও কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধে হয়। ধরো আমরা আবার এলাম, এটা হচ্ছে গিয়ে ইকম ইন্ডাস্ট্রি। এখানে দেখো ফ্লিপকার্ট বলছে 40% মার্কেট শেয়ার আছে ফ্লিপকার্টের, আর আমাদের অ্যামাজনের আছে 31%, জিও মার্টের আছে 17%, বাকি সবার মিলে 12%। তুমি এগুলো সবগুলো যোগ করলে দেখবে 100% হচ্ছে, মানে ওই সেম যে প্রত্যেকে কত টাকার রেভিনিউ করে, প্রত্যেকের রেভিনিউটা যোগ করে ওটাকে 100% ধরা হবে। তার মধ্যে ফ্লিপকার্টেরটা কত না, ফ্লিপকার্টেরটা বাই টোটাল মার্কেটে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 40%। এইভাবে তাহলে রঙের ইন্ডাস্ট্রির মার্কেট শেয়ার কতটা সেটা আমরা এখান থেকে দেখছি। তাহলে সেম যদি আমি রঙের ইন্ডাস্ট্রির জন্য বলি, এই যে দেখো এখানে তোমরা এটা দেখছো 42%, তাই তো এইটা এই রঙেরটা, তাহলে এই পুরো সার্কেলটা হচ্ছে গিয়ে আমার 100%, এই পুরো সার্কেলটা হচ্ছে আমার 100%। তার মধ্যে থেকে এবার বলছে ব্লু কালারটা কার না, এশিয়ান পেন্টসের, এশিয়ান পেন্টস হচ্ছে গিয়ে তাহলে 42%। এবার আমার বার্জারের বাদবাকিটা হচ্ছে বার্জারের, এইটা রেড কালারেরটা হচ্ছে বার্জারের, বার্জারের কত, বার্জারের হচ্ছে 12%, তাহলে এইটা কত 12%, এটা হচ্ছে আমার 12%। তারপরে নেরোলাক, নেরোলাকের কোনটা, নেরোলাকের হচ্ছে গ্রিন কালারেরটা, নেরোলাক কত পার্সেন্ট না, নেরোলাক হচ্ছে গিয়ে তোমার 10%। তারপরে এখানে আদার্স, আদার্সে আরও অনেক প্লেয়ার আছে এখন, যেরকম নতুন নতুন তোমার জিএসডব্লিউ পেন্টস, আরও অনেক পেন্টস আছে, তারা সবাই মিলে বাদবাকি 36%। এই 36% হচ্ছে বাকি সবাই মিলে হলো। এবার নেক্সট আমরা আবার দেখে নিই, নেক্সট আর কিছু কি আছে, হ্যাঁ আছে না, ডোমেস্টিক এয়ারলাইন্স। আচ্ছা এটা একটু মুছে দিই। ডোমেস্টিক এয়ারলাইন মানে কি বলতো, যে ফ্লাইট চলে আমাদের দেশের মধ্যে, যে ফ্লাইটগুলো চলে সেটা হচ্ছে ডোমেস্টিক এয়ারলাইন। তার মধ্যে এবার কারা কারা আছে না, তার মধ্যে বড় প্লেয়ার হচ্ছে গিয়ে তোমার এখানে কারা কারা আছে, এই যে দেখো ইন্ডিগো আছে, এয়ার ইন্ডিয়া আছে, স্পাইস জেট আছে, আর বাদ বাকি কেউ কেউ আছে। তাহলে তার মধ্যে ইন্ডিগো হচ্ছে সবচেয়ে বড় প্লেয়ার, কারণ 55%, এয়ার ইন্ডিয়া হচ্ছে 15%। তাহলে দেখছো এইখানে যেটা বিজনেস টার্মে আমাদের কথা বলা হয়, এই যে দেখো ইন্ডিগো হাফের চেয়েও বেশি, হাফ মানে কত 50%, ইন্ডিগো হচ্ছে গিয়ে 55, মানে এর সঙ্গে আরও 5% আছে, তাহলে তাই হচ্ছে গিয়ে তোমার 55%, তাই তো। তাহলে এটাকে বিজনেস টার্মে কি বলবে, যারা ডেটা অ্যানালিস্ট কাজ করছে তারা বলবে যে ইন্ডিগোর ডোমেস্টিক এয়ারলাইন্সে ইন্ডিগোর মার্কেট শেয়ার হচ্ছে মোর দ্যান 50%, বা অলমোস্ট হাফ বা হাফেরও বেশি। আরও একটা তোমাদের এক্সাম্পল আছে, হয়তো দেখিয়ে দিই। লাস্ট এক্সাম্পলটা কিসের আছে, প্রাইভেট ব্যাংক। দেখো প্রাইভেট ব্যাংকে কি গল্প না, প্রাইভেট ব্যাংকে হচ্ছে গিয়ে তোমার কে আছে, সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে গিয়ে এইচডিএফসি ব্যাংক, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় প্লেয়ার, এটাও তোমাকে মার্কেট শেয়ার দেখে আমরা খুঁজে পাবো। এইচডিএফসি ব্যাংক কত না 28%, তাহলে মোটামুটি ওই 1/4 চেয়ে একটু বেশি, 1/4 চেয়ে বেশি, দেখতে পাচ্ছ। এবার আদার্স কিন্তু সবচেয়ে বড় প্লেয়ার বলা যাবে না, কারণ আদার্সের মধ্যে কি আমরা নাম দেইনি, ছোট 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 অনেকে আছে আদার্সের মধ্যে, তাহলে আদার্স সবচেয়ে বড় প্লেয়ার এরকম এই কথাটা হয় না সেরকম। তারপরে তোমার আছে আইসিআইসিআই এবং তারপরে আছে অ্যাক্সিস। তাহলে আমরা মোটামুটি কনসেপ্টটা বুঝলাম। এবার আমরা চলে যাই আমাদের মেন যে ক্যালকুলেশনটা, যেখানে আমরা ক্যালকুলেট করছিলাম। ঠিক আছে, হ্যাঁ আমরা এখানে ছিলাম, ঠিক আছে। এবার হচ্ছে কি মার্কেট শেয়ার, তাহলে আমরা কি করে এখানে বার করব বলো তো, তোমরা ইজিলি নিজেরা 1 মিনিট মনে ভেবে নাও ভিডিও পজ করে। তাহলে এখানে এই যে দেখো এখানে কি না আমার অল মুভিজের দেওয়া আছে, মানে এটাই হচ্ছে কি আমার পুরো মার্কেট। এবার দেখো আমাদের এখানে তো ডেটা সেটের মধ্যে সব ডেটা নেই, কিন্তু এখন ধরে নিতে হবে এটাই আমার সব ডেটা। তাহলে এই পুরো মার্কেটটা হচ্ছে গিয়ে 100%। এবার তার মধ্যে থেকে আমার বেঙ্গলি মুভির রেভিনিউ সেইটা কত পার্সেন্ট আমাকে বার করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি কি, তার মানে হচ্ছে গিয়ে তোমার আমার এখানে বেঙ্গলি
বেঙ্গলি ডিভাইডেড বাই অল মুভির এটা কি অ্যাকচুয়ালি রেভিনিউ দিয়ে এই পুরোটাকে পার্সেন্টেজ করলে তাহলে আমরা বেঙ্গলি মুভির মার্কেট শেয়ার পাবো। বোঝাতে পারলাম? তাহলে চলো আমরা ক্যালকুলেট করে দেখি এটা কত হচ্ছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার বেঙ্গলি মুভিজ রেভিনিউ ডিভাইডেড বাই হচ্ছে টোটাল মুভিজ রেভিনিউ, এইটা দিয়ে এন্টার করলাম। দেখো এটা কিন্তু পার্সেন্টেজে আসেনি, এবার এটাকে আমি পার্সেন্টেজে করব, পার্সেন্টেজে কনভার্ট করলাম। তাহলে দেখো আমার এখানে টোটাল মুভির যা রেভিনিউ তার মধ্যে বেঙ্গলি মুভি আমার হচ্ছে গিয়ে 3% কন্ট্রিবিউট করছে। এবার আমরা দেখে নেব যে দেখো প্রত্যেকটা বিজনেসেরই একটা টার্গেট থাকে, মানে কি এই বিজনেসের ফাইন্যান্সিয়াল ইয়ার যখন শেষ হয় তারপর যখন নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয়, মানে আমাদের এদিকে ধরো এপ্রিলের দিকেই বেশিরভাগ জায়গায় স্টার্ট হয়, তো এপ্রিলের দিকে ওরা একটা মিটিং বসে ওদের সব মানে ডিপার্টমেন্ট নিয়ে, নর্মালি আমি বলছি, তো ওরা ডিসাইড করে যে আমরা এই বছর আমাদের টার্গেট হচ্ছে আমরা এত রেভিনিউতে যাব, আমাদের এত বাজেট টোটাল অ্যালট করা হবে, তার মধ্যে আমরা এত প্রফিট অ্যান্ড লস টার্গেট করছি, এত পার্সেন্ট আমরা মার্কেট শেয়ার ক্যাপচার করব, এগুলো হচ্ছে ওদের টার্গেট থাকে। তাহলে এটা অল মুভিজ তো ছেড়ে দাও, এটার তো আর কোনো টার্গেট নেই, এটা হয়ে গেল। তো এর পরেরটা হচ্ছে বেঙ্গলি মুভির বাজেট ধরো ও ডিসাইড করেছিল যে আমার বাজেট হবে 50,000, ধরো ধরেই ছিল 1 লাখ হবে, ঠিক আছে। তারপরে এবার রেভিনিউ কত হবে ও ভেবেছিল, না রেভিনিউ ও ভেবেছিল 2 লাখ হবে, 2 লাখ হবে রেভিনিউ ভেবেছিল। তারপরে প্রফিট অ্যান্ড লস কত হবে, তাহলে যদি ও বাজেট ভেবে থাকে এত, রেভিনিউ ভেবে থাকে এত, তাহলে ও প্রফিট অ্যান্ড লস হবে ভেবেছিল 1 লাখ। এগুলো কিন্তু লাখ নয়, এগুলো অ্যাকচুয়ালি লাখের ওপরে ক্যালকুলেশন, মানে এটা হচ্ছে গিয়ে 1 লক্ষ লাখ, মানে ওটা হিসেব করলে দেখা যাবে কত কোটি আসে একটা, ঠিক আছে। তাহলে এবার প্রফিট কত চেয়েছিল, না 1,000 টাকা ইনভেস্ট করেও 1,000 টাকা 1 লাখ টাকা ইনভেস্ট করেও 1 লাখ টাকা প্রফিট করতে চেয়েছিল, মানে ও 100% প্রফিট করতে চেয়েছিল। দেখো এটা কি করে বার করবে, না হচ্ছে আমার প্রফিট ডিভাইডেড বাই হচ্ছে আমার বাজেট, মানে ওই যেটা বললাম তোমাদের লাভ ক্ষতির ওপরে ক্রয় মূল্য, লাভ ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য, এন্টার করলাম। এটা যদি পার্সেন্টেজ করে দিই, এটা হচ্ছে 0.1, এটাকে যদি পার্সেন্টেজ করে দিই দেখো 100%। এবার এই মার্কেট শেয়ার হয়তো এর টার্গেট করেছিল যে আমি 10% মার্কেট শেয়ার করব, তাহলে এটাকেও আমি পার্সেন্টেজ করে দিলাম, 10% মার্কেট শেয়ার ধরেও টার্গেট করেছিল। এবার অ্যাকচুয়ালি যখন এটা ক্যালকুলেট করা হয় বছরের শেষে, সেটা দেখা হয় অ্যাকচুয়াল মাইনাস টার্গেট কতটা ও অ্যাচিভ করেছে, সেটা হচ্ছে গিয়ে ওদের বছরের শেষে দেখা হয়। তাহলে ধরো এটা অ্যাকচুয়ালি হবে ইকুয়ালস টু দিয়ে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়াল এটা মাইনাস টার্গেট, এন্টার। তাহলে এটা দেখো মুভির বাজেট মাইনাসে গেছে, মানে কি খরচ কম হয়েছে, এটা তো অ্যাকচুয়ালি মানে নেগেটিভ কিছু নয়, এটা পজিটিভ। এবার এই দুটোকে পয়েন্টে দিয়ে দিই, আমি পুরোটা মাইনাস করলাম, বুঝতে পারলে। এবার তাহলে দেখো এবার কি বলছে, না রেভিনিউ আমার বেশি হয়েছে, রেভিনিউ কত বেশি হয়েছে, না 33,000 রেভিনিউ আমার বেশি হয়েছে। সেরকমভাবে আমার হচ্ছে গিয়ে প্রফিট কত হয়েছে, না প্রফিটও আমার বেশি হয়েছে, প্রায় 83,000 আমার প্রফিট বেশি হয়েছে। তাহলে যা টার্গেট করেছিলাম আমরা প্রফিট করব, তার চেয়ে আমরা 264% বেশি অ্যাচিভ করেছি, মানে প্রায় যা টার্গেট করেছিলাম তার 2.5 গুণের বেশি আমরা অ্যাচিভ করেছি। এই যে এইটা হিসেব করে নিলে, তুমি মনে মনে হিসেব করে নিলে যে আমার 100-র জায়গায় যদি 250 হয়, তাহলে ওটা প্রায় 2.5 গুণেরও বেশি। তাহলে আমরা 2.5% ওভার অ্যাচিভ করেছি। ওভার অ্যাচিভ মানে আমরা যেটা টার্গেট করেছিলাম তার চেয়ে বেশি অ্যাচিভ করেছি, ওভার অ্যাচিভ করেছি। কিন্তু দেখো মার্কেট শেয়ার আমরা যে টার্গেট করেছিলাম 10% মার্কেট শেয়ার পাবো, কিন্তু এখানে আমাদের হয়ে গেছে -7%। তার মানে কি বোঝাচ্ছে বলো তো? এটা থেকে যদি তোমরা পুরো জিনিসটা একবার ভেবে দেখো, তাহলে আমি যদি তোমাদের বোঝাই যে
পুরো জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। না, আমরা ভেবে রেখেছিলাম যে আমাদের এইটা 10% হবে, তাই তো? কিন্তু এটা অ্যাকচুয়ালি হয়েছে আমাদের কত, 3%। তাহলে -7% আমাদের এখানে লস হয়েছে। তার মানে কি বোঝাচ্ছে, আমি যা প্রফিট টার্গেট করেছিলাম তার চেয়েও বেশি আমাদের প্রফিট হয়েছে। তাও আমরা পুরো মার্কেটটা, মানে মার্কেটের যে পার্সেন্টেজটা ধরবো বলেছিলাম তত পার্সেন্ট আমরা ধরতে পারিনি। তাহলে এখান থেকে যে জিনিসটা বোঝায় যে এই অল মুভিজ রেভিনিউ এমনভাবে বেড়েছে যে আমার এই 264% বাড়াটাও আমার টার্গেট অ্যাচিভ করতে ফুলফিল হয়নি। তার মানে কি বোঝায় যে ওভারঅল মার্কেট যে পরিমাণ বেড়েছে সেখানে আমার বাড়াটা খুব কম। মানে এটা হচ্ছে বেঙ্গলি ইন্ডাস্ট্রি যদি হয়, আর এটা তাহলে অল ইন্ডাস্ট্রি। তাহলে এখানে এই যে বাদবাকি মুভি ইন্ডাস্ট্রিগুলো যে হারে গ্রোথ করেছে সেখানে আমার গ্রোথ কম হয়ে -7% হয়ে গেছে। বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে গিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করলো। নেগেটিভ ইম্প্যাক্ট মানে কি, তার মানে এটার মানে বোঝাচ্ছে, ধরো এটা হচ্ছে গিয়ে কোভিডের সময় ওটিটি প্ল্যাটফর্মের সেল যদি এরকম হয়ে থাকে, তাহলে দেখবে কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছি, কোভিডের সময় সবাই বাড়িতে আছে, হঠাৎ করে ওটিটি প্ল্যাটফর্মের খুব সেল বেড়ে গেছে, মানে তখন মানে এক্সপেকটেশনের চেয়েও বেশি সেল বেড়ে গেছে, তাই তো? আমি ওটিটি প্ল্যাটফর্ম ছেড়ে দিলাম। আরও ইজি করে তোমাদের বলছি, ধরো মেডিকেল ইকুইপমেন্টসের মধ্যে কেউ ধরো একটা কোম্পানি গ্লাভস সেল করে, তাহলে ওই কোভিডের সময় স্যানিটাইজার আর গ্লাভসের সেল বিশাল বেড়ে গেছে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা কোম্পানির তাদের বেড়েছে কিন্তু অতটা বাড়েনি, তার মানে ওভারঅল ইন্ডাস্ট্রির রেসপেক্টে তাদের গ্রোথ কিন্তু সেইভাবে হয়নি। তাহলে যদিও তারা সব কিছু ওভার অ্যাচিভ করে থাকে, তবুও তাদের মার্কেট যে সিনারিও অনুযায়ী তাদের অ্যাচিভমেন্টটা সিগনিফিকেন্ট নয়, মানে তারা চাইলে তার চেয়ে বেশি পার্সেন্ট তারা অ্যাচিভ করতে পারতো। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে বিজনেস টার্মে কথা বলা। বিজনেস টার্মে আমরা কি কথা বললাম না, তাহলে এই হলো আমাদের আজকের এই দেখো কি ম্যাট্রিক্স, এই কটা কি ম্যাট্রিক্সের ওপর আমরা আজকে পুরো ক্যালকুলেশনটা দেখলাম। এটাই মোটামুটি আমাদের বেসিক বিজনেসের ওপর প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশান, এগুলোই সবচেয়ে বড় বড় কোম্পানির কি ম্যাট্রিক্স এগুলোই থাকে। এগুলো থেকেই তোমরা এরপরে যদি কোথাও শুনতে পাও কখনো যে ধরো কথার কথা বলছি যে ধরো নেটফ্লিক্স বলছে যে ইন্ডিয়ান মার্কেটের 5% মার্কেট শেয়ার আছে নেটফ্লিক্সের, তার মানে তোমার মাথায় তখন কি খেলে যাবে না, এখানে আরও বড় বড় প্লেয়ার কারা আছে, হটস্টার আছে, তারপর তোমার হচ্ছে আরও কিছু কিছু আছে, বাংলায় আমাদের হইচই আছে, এরকম অনেক কিছু আছে। তাহলে তুমি পুরো মার্কেট শেয়ারে যদি বলে নেটফ্লিক্স 5%, তাহলে তুমি বুঝতে পারবে যে এই অন্যান্য প্লেয়াররা যারা ঢুকে আছে তারা 95% ঢুকে আছে, নেটফ্লিক্স মাত্র 5%। তাহলে তোমার একটা ওভারঅল ব্রড আইডিয়া তৈরি হলো। এগুলোই হচ্ছে গিয়ে বিজনেস টার্ম, এগুলোই তুমি যদি বুঝতে শুরু করো তাহলে এগুলোই হচ্ছে গিয়ে তোমার ডেটা রিলেটেড কাজ করা এবং ডেটা থেকে জিনিসটা পাওয়া। এটা আমাদের হয়ে গেল মোটামুটি ম্যাথামেটিক্যাল টার্ম দিয়ে যা যা বোঝা যায় সেগুলো আজকে আমরা শেষ করলাম। তোমাদের কারুর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে, আমি প্রত্যেককে রিপ্লাই দেব। এবং এর পরের দিন থেকে আমরা আমাদের স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা রিলেটেড কিছু জিনিস পড়াশুনো করব, একদম বেসিক থেকে একদম সহজ করে আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থেকো। পরের ভিডিওতে আমরা তাহলে আলোচনা করব স্ট্যাটিস্টিক্স রিলেটেড।